সিইসি প্রধান হাদির মৃত্যুকে বললেন একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি জানি না তার সন্তান আছে কিনা। যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলবো, কানের পেছন থেকে গুলিটা সামনে দিয়ে যখন বের হয়ে যায়, সেই রক্তাক্ত ছেলের দিকে তাকিয়ে আপনি বলতে পারবেন তো যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? দেখেন, আমরা গান শুনেছি, ৩০ বছর ধরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি। আমাদের হাদির বয়স ৩২ মাত্র। সে তো পুরোটা সময় জুড়ে স্বাধীনতাটাকে খুঁজল, আর আমরা তো ৫৫ বছর ধরেই খুঁজছি, কিন্তু পেলাম কোথায়? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব প্রচলিত একটা কথা দিয়ে শুরু করছি যে কেউ যদি নিজেকে পানি দিয়ে ভিজিয়ে দেয় সে কাপড় বদলায়, আর যে ঘাম দিয়ে ভিজিয়ে দেয় সে নাকি তার ভাগ্য বদলায়, আর রক্ত দিয়ে ভিজিয়ে দিলে নাকি ইতিহাস বদলায়। ২৪শে জুলাইয়ের যে রক্ত বাংলাদেশ পেল, বললাম আমাদের নতুন ইতিহাস হলো, নতুন স্বাধীনতা হলো। ইতিহাস কি তাহলে পাল্টালো? আমাদের আবরার, আমাদের আবু সাইদ, মুগ্ধ, নাফিস, আনাস, এত রক্তের পরেও বাংলা তুমি পরাধীন। আজকে তুমি আমাদের হাদির রক্ত নিলে, তারপরেও কি তুমি পবিত্র হওনি? কবে বাংলা আমি তোমাকে আমার করে পাবো? দেখেন, আমরা গান শুনেছি, ৩০ বছর ধরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি। আমাদের হাদির বয়স ৩২ মাত্র। সে তো পুরোটা সময় জুড়ে স্বাধীনতাটাকে খুঁজল, আর আমরা তো ৫৫ বছর ধরেই খুঁজছি, কিন্তু পেলাম কোথায়? আমাদের হাদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিল। আমি স্বতন্ত্র শব্দটার প্রতি আপনাদের গুরুত্ব আরোপ করছি। তিনি অন্য কোনো আদর্শের প্রতি কিন্তু শ্রদ্ধা করতে পারেন নাই। আজকে আমরা হাদির যে আদর্শ তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, হাদির কি দোষ ছিল? কেন তাকে মেরে ফেলা হলো? ডক্টর ইউনূস, আপনার প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারলো না কেন? সিইসি প্রধান হাদির মৃত্যুকে বললেন একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি জানি না তার সন্তান আছে কিনা। যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলবো, কানের পেছন থেকে গুলিটা সামনে দিয়ে যখন বের হয়ে যায়, সেই রক্তাক্ত ছেলের দিকে তাকিয়ে আপনি বলতে পারবেন তো যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? দেখেন, হাদি বারবার চেয়েছে, আপনারা সবাই দেখেছেন, এখনো আছে, দেখবেন, মৃত্যুকে সে ভয় পায় না। সে বলেছে হত্যাকারীর যেন বিচার হয়। আজকে যে হত্যাকারী আমরা জানতে পারি, আমরা দেখতে পাচ্ছি, সে অস্ত্র মামলায় জামিন পেয়ে যায় এবং তারপর সে হত্যা করে। আজকে আমরা হাদিকে নিয়ে কথা বলার জন্য এখানে যদি দাঁড়িয়েছি, এর চেয়েও বড় সত্যি তার স্বপ্নকে নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। স্বপ্ন কখনো মরে যায় না, হাদিরা কখনোই মরে যায় নাই। আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে। আমরা যদি কোরআন থেকে বলি, শহীদ যে এরকম কোনোদিন মরে না, আমাদের হাদি বেঁচে থাকবে। দেখেন, হাদির সম্পর্কে দুই একটা কথা আমি বলতেই চাই, যেগুলো আপনারা সবাই জানেন। প্রথম আমি তার পরিচয়টাই দিব, সে কিন্তু স্বতন্ত্র। সে তার আদর্শে, তার কাজকর্মে, তার চিন্তা চেতনায়, সব কিছুতে সে স্বতন্ত্র। অনেক জুলাই যোদ্ধাদের আমরা কি দেখেছি, তারা ক্ষমতায় যাওয়ার পর নিজেদের আদর্শকে কিন্তু অনেকটাই ভুলে গেছে। আবার অনেক জুলাই যোদ্ধা ক্ষমতা না পেয়ে বিপ্লব থেকে সরে গেছেন। মৃত্যুর জন্য যারা রেডি থাকে, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে কি বলেছিলেন, আমাদের হাদি আপনারা নিশ্চয়ই শুনেছিলেন। ও খুব ফানি ছেলে ছিল। ও বলেছিল, আপনার যথেষ্ট বয়স হয়েছে, বাঁচবেন আর কতদিন, এর মধ্যে যদি কোনো একটা ভালো কাজ করে যান, অন্যায়কারীদের নামগুলো যদি প্রকাশ করে যান, ১০০০ বছর মানুষ আপনাকে মনে রাখবে। আমরা আসলে কি কারণে বেঁচে থাকতে চাই, এই জিনিসটা কিন্তু আমাদের ভাবা উচিত। দেখেন, তাকে যারা বিশেষ ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমরা আজকে যারা দাঁড়িয়েছি অধিকাংশই হিজাবধারী। আজকে বাংলাদেশে দাড়ি, টুপি এবং হিজাবে যে ট্যাগ দিয়ে আপনারা যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন, হাদিও তার শিকার ছিল। দুই একটি ঘটনা আপনাদের আমি বলবো। আর তবে প্রথমত তার পরিচয়টা দিয়ে নেই। তিনি অত্যন্ত খোলা মনের ইসলাম ধর্ম প্র্যাকটিশনার, কিন্তু মসজিদের ভিতর ব্যানার টানিয়ে কিন্তু রাজনৈতিক আলোচনা তিনি পছন্দ করতেন না, তিনি সেটির বিরোধিতা করেছিলেন। ইনসাফের রাষ্ট্র সে চেয়েছিল, এটাই তার অপরাধ। দেখেন, আপনারা ফেসবুকে দেখতে পাবেন, কথাগুলো বলা আছে যে মির্জা আব্বাসের সাথেও তার কিছু কথোপকথন আছে। সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা, যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই।
তুমি পলিসি নির্মাণ করবা, তোমার অভিজ্ঞতা আছে কিনা, তুমি তো এখন পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হও নাই। তখন আমাদের হাদি বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হব না, আমি তো এমপি হব, আমি তো ভবিষ্যতে জাতিসংঘের সদস্য হব, মহাসচিবও হইতে পারি। তার স্বপ্ন কতখানি বড়, তার স্বপ্ন কতখানি বড়, এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখেন আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাঁদতে দেখছি। 32 বছরের হাদি এমন একজন নেতা, তার একটা বক্তব্য আমি আপনারা দেখবেন ইউটিউবে। সে বলছে যে আমার সবগুলা, আমার দলের যারা, সবগুলাকে আমার সন্তান মনে হয়, বাচ্চার মতো মনে হয়। সুবহানাল্লাহ, একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে, তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয়। আমি আরও যদি বলি যে দেখেন জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে। সে আফসোস করেছে, একসাথে হতে চেয়েছে। হ্যাঁ, একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরও ময়লা ফেলেন, ময়লা পানি কতবার ফেলবেন? আমি আসলে বলে মনে শেষ করতে পারবো না। দেখেন যে আমরা তাকে যে মুসলিম, আমি তাকে কেন বলছি, সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আসার পারমিশনটা দেয়া হলো না। আমাদের হাদি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে, আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে তারা রেখে দেয়, তারা তাকে ফেরত পাঠায় না। ডক্টর জাকির নায়েক, যার নামে কোনো মামলা নাই, তাকে ফেরত পাঠাইতে বলে। এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে? আমি হাদিকে বলি আমাদের স্বপ্নরা মরে না। আমি বারবার এই কথাগুলোই বলে যাব। এখন এই হাদির পাশাপাশি আমি আপনাদেরকে আরও 2-1টা কথাও বলতে চাই। দেখেন, আবরারকে আমরা ভুলে যাই নাই। আবরারকে ছাত্রলীগের ছেলেরা যেভাবে অমানবিকভাবে হত্যা করেছিল, তেজগাঁও কলেজে সেদিন সাকিব নামে আরেকজনকে হত্যা করেছে ছাত্র দলেরই সদস্যরা। সিসিটিভি ফুটেজে আপনারা ইউটিউবে দেখতে পাবেন। কি পরিবর্তন হলো আমাদের! শুধুমাত্র একটার পরিবর্তন হয়, ঘটনা যা ঘটার, যারা ঘটানোর তারা ঘটিয়েই যাচ্ছে। এনসিপি নেত্রী রুমির লাশ পাওয়া গেল, একেবারে নতুন ঘটনা, গতকালকের। এখনও হয়তো এটি আত্মহত্যা বা হত্যা সেটির রিপোর্ট আসেনি। আমি বলতে চাই, আমার পাশে জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আছে। কোন জুলাই যোদ্ধার মন মানসিকতা আত্মহত্যা করার মতো দুর্বল হয়ে যেতে পারে না, কোনো শক্তি তাদেরকে দুর্বল করতে পারে না। আর যদি সেটা করে থাকেন, হত্যা অথবা আত্মহত্যায় প্ররোচনা, দায়ভার কিন্তু থেকে গেল যারা জুলাই যোদ্ধাদের মাধ্যমে এত প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসলেন। এখন আপনারা চোখ বন্ধ করে আছেন। আরও একটি ঘটনা বলছি, ওসমান হাদির যে চিকিৎসক, তার বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছে। এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরও আসছে। এটা কি নিছক কোনো হুমকি? বরং মানবিকতা ও আইনের প্রতি সরাসরি অবমাননা। আমরা এরও উপযুক্ত তদন্ত এবং বিচার চাই। এখন দেখেন, আমি আরও একটা কথা বলি। এই যে অকুতোভয় হাদি, সে এরকম বলেছিল, লেথাল উইপেন্সে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, এর চেয়ে বড় অস্ত্র আর কি আনবেন আমাদেরকে মারার? যে কারণে আমি বলি, হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে, কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যে কারণে এই প্রশ্নগুলো করি, দেখেন যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরও 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা কিন্তু এটা থেকে পুরোপুরি বুঝতে পারছেন বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? হাদির ছিল অসম্ভব প্রজ্ঞা। সে বলেছিল, আমার খুব হাসনাত্রে নিয়ে ভয় হয়, হাসনাত্রে সাবধানে চলতে বলিস। এই অডিওটা আমি যখন দেখছি, ভিডিওটা দেখলাম, হাসনাত অঝরে কাঁদছে। আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখানে এসে কাঁদছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছে।
আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তো এখানে দাঁড়াইনি। আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে এখানে এসেছি। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি, আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। আবরারের পর হলো জুলাই, জুলাইয়ের পর হাদি, এরপর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না। কি লাইনটা কি ছিল এক নেতার? যদি আর একটা গুলি চলে, আমি বলতে চাই আর একটা প্রাণের প্রতি যদি গুলি চলে এই বাংলাদেশে, আমরা বলতে চাই যাদেরকে দেখছেন আমরা হিজাবি, যাদেরকে আপনারা ট্যাগ দেন, আমি তো প্রসঙ্গ এদিকে চলে আসলাম হাজির, মানে আমাদের যে ওসমান হাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু অভিজ্ঞতাও তো আমাকে বলতে হবে। তাকে মাদ্রাসা পড়ুয়া বলে তার পায়জামা পাঞ্জাবির জন্য তাকে কতটা হেনস্থা হতে হয়েছিল সেই কথাটাও ইনশাল্লাহ আমি বলবো। তার আগে আমি যে এখানে কাঁদতে আসিনি, বিচার চেয়ে এসেছি, সরাসরি চলে যাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা গত 7টি দিন বুকে পাথর চাপা দিয়ে চুপ করেছিলাম আপনার করণীয় দেখার জন্য, আপনাদের পদক্ষেপ দেখার জন্য, আপনার সরকারের দক্ষতা দেখার জন্য। আপনি আগামী একদিন জাতীয় শোক ঘোষণা করলেন। যে পরিবারের হাদি ফিরবে না আর কোনোদিন, মৃত্যু তাদের শোক থেকে যাবে। ইনকিলাব মঞ্চের যে বন্ধু সমনেতা হাদি ফিরবে না, সারা জীবন সেই পরিবারটা ইনকিলাব মঞ্চ শোকের মধ্যে থেকে যাবে। মাননীয় উপদেষ্টা, আপনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই এখন আমি আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে না, আপনি শান্তিতে নোবেল জয়ী হিসেবে আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই। আমরা আপনার কাছে অতি দ্রুত আসামি গ্রেফতার এবং ফাঁসি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে ফেসবুকে আপনারই আইন উপদেষ্টা, যিনি হয়তো সবই জানেন, 2-1টি কথা মাত্র আমাদের উদ্দেশ্যে বলেছেন। তার মধ্যে যেটি ছিল যে অস্ত্র মামলার আসামি জামিন পেয়েছে, যখন জুলাই যোদ্ধাদের হত্যা করে এই ধরনের জামিন হয়, তখন আমরা উপদেষ্টারাও প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত, উদ্বিগ্ন বোধ করি।